আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হলো ভারতের India.com নামে একটি নামী মিডিয়ার। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে এই প্রথমবার প্রবেশ করেছে ইসরায়েলের এজেন্ট, মানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই মোসাদের গোয়েন্দা এজেন্টরা প্রবেশ করেছে ইসরায়েলে। একই সঙ্গে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নেও নাকি ইসরায়েলের কৌশলগত আগ্রহ তৈরি হয়েছে। এই দাবিগুলো কি সত্যি? এই মুহূর্তে সৎ উত্তর হলো আমরা জানি না, কারণ এই দাবির স্বাধীন নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু এখানেই আলোচনা শেষ হয়ে যায় না এই কথাটা বললেই, বরং এখান থেকে শুরু হয় আরো বড় একটা প্রশ্ন। কারণ ভূ রাজনীতিতে এমন বহু ঘটনা রয়েছে যেগুলো প্রথমে গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছিল, পরে আংশিক বা সম্পূর্ণ সত্যি বলে প্রমাণিত হয়েছে। আবার অসংখ্য আলোচিত তথ্য শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সুতরাং একজন দায়িত্বশীল বিশ্লেষকের কাজ হলো গুজবকে সত্যি বলা নয়, জল্পনাকে সত্যি বলা নয়, আবার যেটা সম্ভাব্য প্রশ্ন, যুক্তিগ্রাহ্য প্রশ্নকেও চাপা দেয়া নয়। আজ আমরা সেই আলোকেই বিচার করব এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বাংলাদেশ হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? 10 বছর আগেও দক্ষিণ এশিয়ার কৌশলগত আলোচনায় বাংলাদেশকে অনেকেই একটি সীমান্তবর্তী দেশ হিসেবে দেখতেন। আজ পরিস্থিতি বদলে গেছে, কারণ একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার, আরও আছে চট্টগ্রাম ও মংলা বন্দর, ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি। সব মিলিয়ে বাংলাদেশ এখন আর শুধু বাংলাদেশ নয়, এটি একটি ভূ রাজনৈতিক সংযোগস্থল, যেখানে একসঙ্গে আগ্রহ রয়েছে ভারতের, চীনের, যুক্তরাষ্ট্রের, জাপানের এবং পাকিস্তানের, এছাড়াও বিভিন্ন আঞ্চলিক শক্তি, মায়ানমার, এদেরও। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। এবার আসি ইসরায়েলের প্রসঙ্গে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তাই বলে কি ইসরায়েলের বাংলাদেশের সম্পর্কে কোনো আগ্রহ নেই? এমন কথা বললে পুরোটা খুবই ভুল বলা হবে। বিশ্বের প্রায় প্রতিটি বড় গোয়েন্দা সংস্থা, তা ভারতের র হোক, আমেরিকার CIA হোক, M16 হোক, মোসাদ হোক, পাকিস্তানের ISI হোক, যে কেউ, যেসব অঞ্চল তাদের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে সেসব সম্পর্কে এরা তথ্য সংগ্রহ করে, তার চেষ্টা করে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। তাহলে হঠাৎ বাংলাদেশ কেন আলোচনায়? এর একটি কারণ হলো হামাস প্রসঙ্গ। কিছুদিন আগে ভারতের জন্য নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন যে হামাস সংযুক্ত নেটওয়ার্ক নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ওপরে নজর রাখা হচ্ছে। এই বক্তব্য তিনি করেছেন প্রকাশ্যে, কোনো গোপন নয়, এটা কোনো গোপন তথ্য নয়। এখন প্রশ্ন হলো, যদি কোনো রাষ্ট্র সত্যিই বিশ্বাস করে যে তার নিরাপত্তার বিরুদ্ধে সম্ভাব্য নেটওয়ার্ক কোথাও সক্রিয় রয়েছে বা সক্রিয় হতে পারে, তাহলে তারা কি করবে?
প্রথম কাজ হবে তথ্য সংগ্রহ, দ্বিতীয় কাজ হবে সংশ্লিষ্ট বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে গোয়েন্দা সংস্থা, এটাই হলো বিশ্বজুড়ে প্রচলিত নিয়ম। এবং খবরাখবরগুলো পাওয়া হয়ে গেলে তারপরে কি ব্যবস্থা নেওয়া যায় সেইটা ঠিক করা। এবার ভারতের প্রসঙ্গে আসা যাক। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত 2 দশকে অনেক গভীর হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, নজরদারি, প্রযুক্তি এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে। এর অর্থ এই নয় যে 2 দেশ সব বিষয়ে একেবারে এক হয়ে গেছে, কিন্তু নিরাপত্তা ইস্যুতে তাদের সহযোগিতা সারা পৃথিবী জুড়ে এখন স্বীকৃত। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সীমান্ত, তার কারণ নদী, বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা সব কিছুই জড়িত। কিন্তু এই সম্পর্ক বর্তমানে খুবই শীতল পর্যায়ে চলেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার সবচেয়ে বিতর্কিত প্রশ্নটিতে আসা যাক। শেখ হাসিনার প্রতি India.com-এর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার প্রতি ইসরায়েলের কৌশলগত সহানুভূতি আছে। এটা কি থাকতে পারে? এখানে কিন্তু খুব সতর্ক হয়ে উত্তর দিতে হবে, কারণ এটা ইসরায়েলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। তারা তাকে, ইসরায়েলকে মনে করে ইসলামের শত্রু। সুতরাং এটা বিএনপি, জামাত এদের প্রচার হতে পারে, আবার এটা সত্যিও হতে পারে, কারণ বাংলাদেশের বর্তমান সরকার যারা রয়েছে ইসরায়েল তাদের পছন্দ করে না। কিন্তু এটাও ঠিক যে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই যে ইসরায়েল শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। বিশ্লেষকরা একটি প্রশ্ন তুলতেই পারেন, যদি কোনো রাষ্ট্র মনে করে যে কোনো সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ফলে আঞ্চলিক নিরাপত্তা বা জঙ্গি সংগঠনের কার্যকলাপের ঝুঁকি আছে, তারা স্বাভাবিকভাবেই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং যাতে জঙ্গি সংগঠন, মৌলবাদ এরা প্রশ্রয় না পায়, আঞ্চলিক নিরাপত্তা যাতে ব্যাহত না হয়, সেই জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাও তারা নেবে। এটি একটি সাধারণ কৌশলগত বিশ্লেষণ। এটি কি কোনো নির্দিষ্ট অপারেশনের প্রমাণ বলা যাবে না। এবার আসি, এখানে একটা প্রশ্ন, ইসরায়েল মানে আমরা একসাথে ধরি ইসরায়েল মানেই হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার বি টিম। আবার অনেকে মনে করেন অ্যাকচুয়ালি ইসরায়েল মানে ইহুদিরা, তারা চালায় যুক্তরাষ্ট্রকে। যেই এ টিম হোক বা বি টিম হোক, অনেকেই মনে করেন ইসরায়েল যেখানে আমেরিকাও সেখানে। বাস্তবতা কিন্তু একটু জটিল। হ্যাঁ, এটা ঠিকই, যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র, কিন্তু প্রতিটি আঞ্চলিক ইস্যুতে 2 দেশের অগ্রাধিকার এক নয়। এই যে দেখুন না, ইরান নিয়ে ইসরায়েল পরিষ্কার বলেছে ট্রাম্প যে যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তি করেছিলেন, ইসরায়েল তাতে সম্মত নয়। সুতরাং তারা যে সবসময় এক লাইনে চলে তাও নয়। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা কি হতে পারে? বাংলাদেশ নিয়ে তারা একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, ইন্দো প্যাসিফিকে আমেরিকার গুরুত্ব যাতে থাকে সেটা চায়, তারা চীনের প্রভাব কম করতে চায় বাংলাদেশে, তারা ইন্দো প্যাসিফিকে সমুদ্রের নিরাপত্তা চায়। অন্যদিকে ইসরায়েলের প্রধান উদ্বেগ কি? ইসরায়েলের প্রধান উদ্বেগ হামাস, ইসরায়েলের উদ্বেগ ইরান সমর্থিত নেটওয়ার্ক ধ্বংস করা, সন্ত্রাসবাদকে ধ্বংস করা। সুতরাং 2 দেশের স্বার্থ কোথাও মিলতে পারে, আবার কোথাও একটু আলাদাও হতে পারে। তাহলে India.com যে মিডিয়ার মতো, তারা একটা ভিডিও কেন এত আলোচনা তৈরি করলো? কারণ সেটা এমন একটা সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত পাল্টে যাচ্ছে। মানুষ উত্তর খুঁজছে, আর উত্তর না থাকলে
জল্পনা খুব দ্রুত জায়গা করে নেয়। এই কারণেই আমাদের সতর্ক থাকা দরকার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, আগামী দিনে কোন ঘটনাগুলোর দিকে নজর রাখতে হবে। প্রথম, বাংলাদেশ সম্পর্কে ইসরায়েলের সরকারি বক্তব্যে কোনো পরিবর্তন আসে কি না। মনে রাখতে হবে, ইসরায়েলের সাথে কিন্তু বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বিতীয়, সন্ত্রাসবাদ দমন নিয়ে ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে নতুন সহযোগিতা হয় কি না। হলে ইসরায়েলের মোসাদ পিছিয়ে যাবে, না হলে তারা এগিয়ে আসবে। তৃতীয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো স্বাধীন অনুসন্ধান প্রকাশিত হয়েছে কি না কিংবা হবে কি না। চতুর্থ, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন কোনো প্রবণতা দেখা যায় কি না। এই চারটি বিষয়ই ভবিষ্যতের অনেক প্রশ্নের উত্তর দেবে। তাহলে আলোচনার শেষ করি। আজকের আলোচনার শেষে আমি একটি কথাই বলতে চাই, গোয়েন্দা দুনিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে তথ্যের চেয়ে অনুমান অনেক বেশি ঘোরাফেরা করে। তাই কোনো দাবিকে প্রমাণ ছাড়া সত্যি বলে ধরে নেওয়া যেমন ভুল, তেমনি কোনো প্রশ্নকে আলোচনা থেকে বাদ দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে যেটা দেখা যাচ্ছে না কিন্তু পর্দার আড়ালে ঘটে যাচ্ছে, সেটা দৃশ্যমান হয় বেশ কিছুদিন পরে। আমাদের কাজ তাই হলো প্রমাণিত তথ্যকে প্রমাণিত তথ্য হিসেবে দেখা, বিশ্লেষণকে বিশ্লেষণ হিসেবে দেখা, আর ভবিষ্যতের সম্ভাবনাকে সম্ভাবনা হিসেবে বিবেচনা করা। হয়তো কয়েক মাস পরে নতুন তথ্য সামনে আসবে, হয়তো আজকের অনেক প্রশ্নের উত্তর সেদিন মিলবে। আবার এটাও হতে পারে আজ যে জল্পনা চলছে তার বড় অংশই ভুল প্রমাণিত হবে একদিন। সুতরাং সিদ্ধান্ত নয়, পর্যবেক্ষণ হওয়া উচিত আমাদের প্রথম দায়িত্ব, এবং সেই দায়িত্বের দিকে তাকিয়ে আমরা দেখব বাংলাদেশ কোন পথে যাচ্ছে। যদি দেখা যায় যে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে, নিশ্চিতভাবে সেটা ভারতের স্বার্থের যেমন বিরোধী, তেমনি ইসরায়েলের স্বার্থেরও বিরোধী। আবার সেটা ততটা বিরোধী না হলেও অনেকটা বিরোধী মার্কিন স্বার্থেরও। সুতরাং অনেক কিছুই ঘটতে পারে, সত্যি হতে পারে। ইসরায়েলি এজেন্টরা বাংলাদেশে আসতে পারে, ঢাকায় আসতে পারে, আবার নাও পারে। আসার সম্ভাবনা আছে। বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনাটা কিঞ্চিত বেশি। এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের? যদি আপনাদের নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বাংলাদেশের অস্থিরতা শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে। আমার ফেরার বিষয়টি আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুর মুহূর্তে লন্ডনে বসে তারেক রহমানের দেওয়া সেই আবেগঘন ফেসবুক পোস্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু আজ প্রশ্ন উঠছে, কেন তিনি কথা বলেছিলেন? কিভাবে বাংলাদেশে ইউনূস ২ কার্যকর হলো? আর কেনই বা ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেকের পরও বাংলাদেশের ভূ রাজনৈতিক আলোচনা থামছে না? এই মুহূর্তে আমরা আলোচনা করব ২১শে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক স্বদেশ রায়ের সাম্প্রতিক একটি অত্যন্ত বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে, যা গতকাল প্রকাশিত হয়েছে তার সম্পাদিত পোর্টাল সারাক্ষণে। বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব, অভ্যন্তরীণ স্থিতিশীলতার তীব্র সংকট এবং আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার নিশ্চিত প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আসলে কোন অজানা ভবিষ্যতের দিকে যাচ্ছে, আজ তারই আদ্যপান্ত বিশ্লেষণ করব। সাধারণত কোনো দেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বলতে বোঝায় তার সীমান্ত, নৌপথ, কৌশলগত সমুদ্রবন্দর বা সমুদ্রে চলাচলের অধিকার। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। স্বদেশ রায় তার নিবন্ধে দেখিয়েছেন, বাংলাদেশের ভূ রাজনীতির মূল আলোচনার কেন্দ্রবিন্দু কোনো সীমান্ত বা সমুদ্রবন্দর নয়, বরং তা হলো দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা।
তিনি একটি বড় সত্য তুলে ধরেছেন, পাকিস্তানের সাংবাদিকরা যতটুকু স্বাধীনতা ভোগ করেন, বাংলাদেশের সাংবাদিকরা তার এক ভাগও করেন না। তাই ক্ষমতাবানদের নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে সবসময় খোলাখুলি লেখা সম্ভব হয় না। এমনকি 2024 সালে সরকার পরিবর্তনের পর দেশে বিদেশে যারা এই পরিবর্তনের পক্ষে সাফাই গিয়েছিলেন, তারাও যে বাংলাদেশে প্রকৃত ভোটাধিকার বা ভালো নির্বাচন চেয়েছেন তা কিন্তু নয়। গত 12 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনকে যখন গণতন্ত্রে ফেরা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখনই স্পষ্ট হয়ে গেছে যে তাদের আসল চাওয়া কখনোই মানুষের ভোটাধিকার ছিল না। নিবন্ধে বিশ্ব রাজনীতির একটি দারুণ উদাহরণ টানা হয়েছে। গত এক দশকে গণতন্ত্রের পিতৃভূমি ব্রিটেনে ঘন ঘন সাধারণ নির্বাচন হয়েছে, ব্রেক্সিট প্রশ্নে গণভোট হয়েছে এবং ভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার মতো ভুল সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ফলাফল, গত 10 বছরে ব্রিটেনে 7 জন প্রধানমন্ত্রী বদল হয়েছেন। সেখানে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন শুধু থমকেই যায়নি, বরং বহু দূর পেছনে চলে গেছে এবং দারিদ্র্য প্রতিদিন বাড়ছে। ব্রিটেনের এই রাজনৈতিক বিপর্যয় থেকে বড় একটি শিক্ষা সামনে এসেছে। ক্ষোভকে কাজে লাগিয়ে হয়তো সরকার পরিবর্তন করা যায়, কিন্তু ক্ষমতায় বসার পর মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রাষ্ট্র পরিচালনার যোগ্যতা। আর এই যোগ্যতার সব থেকে বড় দিক হলো একজন শাসক রাষ্ট্র, সরকার ও সমাজকে কতটা স্থিতিশীল রাখতে পারছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি লিখেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে অনেক ভালো কথা বলা যায়, কিন্তু চেয়ারে বসার পরে মূল বাস্তবতার মুখোমুখি হতে হয়। অর্থনৈতিক সংস্কারের নামে রাজনৈতিক কু করে অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়া সুনাক নিজের ব্যর্থতা থেকে এই সত্য উপলব্ধি করেছেন। স্বদেশ রায় তার লেখায় বাংলাদেশে সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের নেপথ্য রূপরেখা উন্মোচন করেছেন। তিনি লিখেছেন, ভালো ভোট না হওয়ার ক্ষোভকে কাজে লাগিয়ে ছাত্রদের মধ্যে সরকারি চাকরি নিয়ে একটি ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ তৈরি করে এবং এর সঙ্গে পুলিশ, বিজিবি ও সামরিক বাহিনীর সদস্য হত্যা, অজানা স্নাইপার রাইফেলের হামলা এবং রোহিঙ্গা ও বিহারি জনগোষ্ঠীকে দিয়ে লুটতরাজ ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসের মাধ্যমে এই ক্ষমতা পরিবর্তন ঘটানো হয়েছিল। এখন এই কাজের সফলতার দাবিদার অনেকেই। এবছর জুলাই পালনের সময় যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় বিএনপির স্থানীয় নেতারা দাবি করছেন, নেতার ফোনের নির্দেশে পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তারা সরকার ফেলেছেন। ডক্টর ইউনূস দাবি করছেন, এটা নাকি তার অ্যামেজিং মেটিকুলাস ডিজাইনের ফসল, আর এ কারণেই রাষ্ট্র তাকে বিশেষ প্রোটেকশন দিচ্ছে। আবার জামাতে ইসলামী দাবি করছে সরকার উৎখাতের মূল মাস্টারমাইন্ড তারা। অথচ বাস্তবে এই বিএনপি, জামাত ও ডক্টর ইউনূসের গোষ্ঠী মূলত ন্যাচারাল অ্যালাই বা প্রাকৃতিক মিত্র। এদের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি তথ্য দিয়ে দেখিয়েছেন যে ক্ষমতার এমন পট পরিবর্তনে নাকি সবসময় বিএনপি লাভবান হয়। যেমন 1975-এর 15 আগস্টের পর জিয়াউর রহমানের ক্ষমতায় এসে বিএনপি তৈরি করেন, 90-এর এরশাদ পতনের পর বিএনপি ক্ষমতায় আসে, আর এবার শেখ হাসিনা উৎখাতের পর প্রথমে ইউনূস এবং পরে তারই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় এলো। কিন্তু স্বদেশ রায় ইতিহাসের অন্য পিঠটিও মনে করিয়ে দিয়েছেন। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা না দেওয়ায় পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 1996-এর 15 ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি নির্বাচন করলে তারা ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত সময় ক্ষমতায় থাকতে বাধ্য হয় এবং 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে। 2007 সালেও আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনের চেষ্টা করলে 1/11 আসে এবং তার 2 বছর পর আওয়ামী লীগ দীর্ঘকালের জন্য রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বিপরীতে বিএনপি যে 3বার ক্ষমতায় এসেছে, একবারও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জিয়াউর রহমান শৃঙ্খলা আনার চেষ্টা করেও নিজের জীবন রক্ষা করতে পারেননি। 1991-96 মেয়াদে মিরপুর ও মাগুরা উপনির্বাচনে কারচুপির মাধ্যমে অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে দেশকে 2 বছর অস্থিতিশীল করে রাখা হয়। 2001-06 মেয়াদে একযোগে 63 জেলায় 554টি বোমা হামলা, বাংলা ভাই ও শায়েক আব্দুর রহমানের উত্থান, 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অবৈধ অস্ত্রের চালান দেশে চরম অরাজকতা তৈরি করে।
তখন টাইম ম্যাগাজিন বাংলাদেশকে টেরোরিজমের কোকুন বা জঙ্গিবাদের জন্ম গুটিকা বলেছিল। তারা তারেক রহমানকে নিয়ে করা কভার স্টোরিতে লিখেছিল তার মা 2 বার ক্ষমতায় থাকলেও তার শাসনামলের কোনো উজ্জ্বলতা ছিল না। এবারও কিন্তু সেনাবাহিনী ও তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাজপথে রেখে শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন করতে হয়েছে। মে মাসের 30 তারিখ পর্যন্ত সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী মাঠে ছিল। আবার 22 থেকে 30 জুন পর্যন্ত 3 মেট্রোপলিটন সিটি সহ 6টি জেলায় সেনাবাহিনী নামাতে হয়েছে। এর 2 সপ্তাহের মধ্যে আইএমএফ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.5% নামবে এবং এইভাবে চলতে থাকলে তা 3% নিচে নেমে যাবে। যে দেশের 6.5% ওপর জিডিপি ধরে রাখার গল্প ছিল আজ থেকে 3 বছর আগেও, আজ তা ধ্বংসের মুখে। ঠিক এই সংকটময় মুহূর্তেই এসেছে সবচেয়ে বড় খবর। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন। রয়টার্সের রিপোর্টের লাইনের ভেতরে এই আশঙ্কা স্পষ্ট যে সরকার যখন স্থিতিশীলতা খোঁজার চেষ্টা করছে তখন শেখ হাসিনার এই ফেরা দেশে কি প্রভাব ফেলবে। প্রাপ্ত তথ্য উপাত্ত অনুযায়ী স্বদেশরাও দেখিয়েছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে দেশে ফিরছেন এবং তা আগামী ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ে ঘটতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বর্তমান সরকার কিভাবে রাজনৈতিক বিচক্ষণতার সঙ্গে সামাল দেবে, কারণ দেশে স্থিতিশীলতা এখন সম্পূর্ণ নির্ভর করছে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর। সামনে সেপ্টেম্বর মাস, মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা যুদ্ধ বাড়লে তেল ও সারের দাম আকাশচুম্বী হবে। হুতিদের আক্রমণের পর পাকিস্তানের জড়িয়ে পড়া, পাকিস্তানের রাজনৈতিক ও বেলুচিস্তান সংকট এবং বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ সেপ্টেম্বর নাগাদ ভয়াবহ রূপ নিতে পারে। অন্যদিকে বিশ্বজুড়ে ধর্মীয় রাজনীতির মুখোশ খুলে গেছে। স্বদেশরায় লিখেছেন ধর্মীয় রাজনীতি কোনো সফট পাওয়ার নয়, এটি তরবারি দিয়ে রাষ্ট্র দখলের মতো একটি হার্ড পাওয়ার। 12 ফেব্রুয়ারি ও অতীতের নির্বাচনের ইতিহাস মিলিয়ে বিএনপি জামায়াতের হাতে আজ কোনো সফট পাওয়ার নেই। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক সংকটে বাংলাদেশের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো স্থিতিশীলতা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজনৈতিক বিচক্ষণতাহীনতার এই চরম মুহূর্তে বাংলাদেশ কি পারবে সেই স্থিতিশীলতা বজায় রাখতে, নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তনে তৈরি হবে নতুন কোন রাজনৈতিক সমীকরণ? স্বদেশ রায়ের আর্টিকেলের আলোকে আমরা যে বিশ্লেষণটি এতক্ষণ করলাম সেটি যদি আগ্রহী পাঠকবর্গ পাঠ করতে চান তবে সারাক্ষণের ওয়েবসাইটে গিয়ে আপনারা পাঠ করতে পারেন। আমরা ওয়েবসাইটের লিংক আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব, সেখান থেকে ক্লিক করে আপনারা পড়ে নিতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই।